নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প অকাল বৃষ্টি, লেখক সমরেশ বসু। আবার তুই মেয়ে মানুষ এনে তুললি এখানে? জিজ্ঞাসা করলো ভূতেশ হালদার তার কটা ক্রুদ্ধ চোখ তুলে। আনলুম। কথা শেষ করে দেওয়ার মতো একটা ভাব করে কোমরের কাছ থেকে কাপড় সরিয়ে দাঁত চুলকাতে লাগলো সিধুডো। আর যে মেয়ে মানুষটিকে আনা হয়েছে সে বুড়ো বেঁটে গাট্টা গোট্টা বটতলার চালাটার দরজায় বসে তার দীর্ঘ চুলের চিরুনি চালাতে চালাতে মুখ টিপে টিপে হাসছে এদের দুজনার দিকে আর চোখে চেয়েছে। ওদিকে পাঁচিল দিয়ে আড়াল করা শ্মশানের মধ্যে একটা মরা পুড়ছে, তাপগন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। মরা বয়ে আনা দলটি পশ্চিম দিকের ঘাটে গঙ্গা মুখে বসে নিজেদের মধ্যে জন্মান্তরবাদ সম্পর্কে একটা খুব উত্তেজিত আলোচনায় ব্যস্ত। শ্মশানের কুকুরগুলো নেশাখোরের মতো জুরু জুরু চোখে লেজ গুটিয়ে শুকে শুকে বেড়াচ্ছে এখানে সেখানে, নুলো বাড়িয়ে ছাই আর পোড়া কাঠের গাদা ঘাঁটছে, নয়তো তাদের লাল দগদগে মুখের বিশাল কষ বিস্ফারিত করে লোভিষ্টির মতো দেখছে মরা পোড়ার দিকে। ভাটা পড়ে গঙ্গা নেমে গেছে অনেকখানি, অগ্রায়ণের গঙ্গা, জল খানিক স্বচ্ছ, স্রোতস্বিনী গাঙের মতো গঙ্গা কলকল করে বইছে। তরঙ্গায়িতা গৈরিক সুরেশ্বরী যেন ছেয়ালে একাহারা এক কিশোরী মেয়ে। বেলা শেষ হয়ে আসছে, বটগাছের উপর মাটির দিকে ঘাড় নোয়ানো শকুনগুলো চোখ কানা হয়ে যাচ্ছে। রাত কানা পাখি ওরা। আগে গঙ্গার ধারে ঘাটে অঘাটে মরা পোড়ানো হতো, এখন এ গাঁ হয়েছে চটকল শহর, মিউনিসিপ্যালিটি হয়েছে মস্ত বড়। কোনো এক চটকলের সাহেব এ শ্মশান তৈরি করে দিয়েছে। ইটে খোদাই করে ইংরাজিতে লেখা আছে এস্ট 1926। মস্ত উঁচু প্রাচীর দিয়ে ঘেরাও শ্মশান। মরা যখন পড়ে তখন দূর থেকে মনে হয় বুঝি কোনো চটকলের চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। পূব দিক ঘেঁষে বটতলার ডোমচালার মেঝেটা ইট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। ভূতেশ হালদার তার ছোট ছোট কটা চোখের চোরা দৃষ্টিতে মেয়েটাকে একবার দেখে উঠে দাঁড়ালো। দাঁড়ালো যেন একটা লম্বা ছিপছিপে পোড়া কাঠ, কালো নয়, গায়ের রংটা ছাই ছাই, সারা মুখে বসন্তের দাগ, নাকটা ঘোড়ার নাকের মতো লম্বা, চুলগুলি ছোট করে ছাঁটা, কানে একটা হলদে পেন্সিল গোজা, গায়ে তার শরীরের অনুপাতে নিতান্ত ছোট খাকি শার্ট, গঙ্গার জলে কাঁচা লালচে ধুতি, 10 হাত হলেও হাঁটুর বেশি নিচে নামেনি। এই হলো ভূতেশ, চিত্রগুপ্তের অবতার, অর্থাৎ মৃত্যু রেজিস্টার। মাইল কয়েকের এলাকার মৃত্যুর খতিয়ান তার কাছে। নাম ধাম, কারণ অকারণ, স্ত্রী কি পুরুষ, মৃতের 14 পুরুষের ঠিকানা লেখা আছে ভূতেশের চটের সুতো দিয়ে বাঁধা মোটা খাতাটায়। এই হলো তার আসল পদমর্যাদা। বাকি কাজটুকু স্যানিটারি ইন্সপেক্টরের অ্যাসিস্ট্যান্ট হয়ে সকালের কয়েক ঘন্টা এদিক ওদিক ঝাড়ুদার মেথডের পেছনে পেছনে ঘুরে বেড়ান। তবে এটা হলো ফালতু কাজ, মাইনে 30 টাকা। নামের গেরোতেই বোধ হয় তাকে এ কাজটি বেছে নিতে হয়েছে। এখানকার লোকে অন্তত তাই বলে। মৃত্যু রেজিস্টার হিসাবে তার এখানকার সহকর্মী হলো সিধুডো। দোহারা শক্ত কালো শরীর, চোয়াল ওঠানো গাল, আঁচাছা গোঁফ, একজোড়া কালো কুচকুচে মস্ত বড় টেরা চোখ, এক পাতা কালো পাঁশুটে ভেড়ার লোমের মতো কুঁচকানো চুল। রেজিস্ট্রি হয়ে গেলে চিতায় কাঠ সাজায় সে। মরা তোলার আগে শত শোক ও আপত্তি সত্ত্বেও মরার গায়ে জামা কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে। মরা মেয়ে মানুষের গায়ে গয়না থাকলে চেষ্টা করে তা খুলে নেওয়ার। সে হিসাব রাখে এই চাকলার কাকে পোড়াতে কত কাঠ লেগেছিল, কাকে আধা পোড়ানো হয়েছিল, কার কোন অঙ্গটা পুড়েছিল আগে, কিংবা লোকে যেমন শুকনো ও ভেজা কাঠের গুণ বর্ণনা করে তেমনি কার মরা পোড়াবার পক্ষে বেশ ক্ষণক্ষণে ছিল বা স্যাঁতস্যাঁতে ছিল তার হিসাবও সে কড়ায় গন্ডায় দিতে পারে। ভূতেশ যদি চিত্রগুপ্ত হয়, সিধুডোম হলো সাক্ষাৎ জম। সিধুর অবশ্য ধারণা
এটা তার রাজা হরিশ্চন্দ্রের মতো এ জীবনের ভোগান্তি। আগামী জন্মটা তার ভালোই হবে। তারা দুজনে এ গায়েরই মানুষ। তারা বলে গাঁ, লোকে বলে শহর। উভয় তারা ছোটকাল থেকে পরিচিত। তবে একজন হলো ডোম, অপরজন বামুন। মেলামেশা তাদের সম্ভব ছিল না, দরকারও ছিল না। আর আজ দীর্ঘ 10 বছর ধরে একই সঙ্গে কাজের মধ্যে থেকে ভূতেশবাবু থেকে সিধুর কাছে ঠাকুর হয়েছে। সম্পর্কটা ঠিক বন্ধুত্ব না হলেও রেজিস্ট্রিবাবু আর ডোমের মর্যাদাপূর্ণ ফারাকটা যেন নেই। একজন কথায় কথায় ইংরাজি বলে, অপরজন রেগে গেলে বলে হিন্দি। ভূতেশকে উঠতে দেখে সিধু বলল, একটা বিড়ি দেও দিনি ঠাউর। বিড়ি নেই। কথাটা বলে ভূতেশ একটা বিড়ি পকেট থেকে নিয়ে তার নিজের ঠোঁটে চেপে ধরল। বিড়ি এখন পাবে না বুঝেই সিধু চিতার কাছে গিয়ে তার হাতের পোড়া লাঠিটা দিয়ে ঝিমিয়ে পড়া আগুন উস্কে দিল। দগ্ধ মৃতদেহটা দিল উল্টে পাল্টে, এবং দিতে দিতে আগুনের তাতে দাঁতে দাঁত চেপে ভাবল সে, ঠাকুর মেয়ে ছেলে দেখলেই এমন খেপে যায় কেন? যাদের মরা তাদের একজন বলল, একটু আস্তে সুস্তে দাও বাবা, এমন ঠ্যাঙারের মতো করছো কেন? সিধু হেসে বলল, মরতেও এত, তবু তো ঠেককে রাখতে পারলে না বাবু। মনে মনে বলল, আর শালা আমি যখন মরার জামাটা চাইলাম তখন তো দরদ দেখা গেল না। কথাবার্তা একটু চেপে চুপে না বললে বকশিসটা ফাঁক যাওয়ার সম্ভাবনা। ভূতেশেরও পাওনা আছে, তবে ভূতেশ সেটাকে বকশিস বলে না, বলে রেজিস্ট্রির নজরানা। পাওনা বলতে পারে না, কারণ দাবির ব্যাপার নয় ওটা। তাছাড়া কারণে অকারণে ভূতেশ নানান রকম গন্ডগোল করে থাকে। আইবুড়ো মেয়ের মরা হলে তো কথাই নেই। সে তার ঘোড়ার মতো লম্বা নাক ফুলিয়ে কটা খটাস চোখ কুঁচকে জিজ্ঞেস করবে, কি হয়েছিল মেয়েটার? কালাজ্বর। কিন্তু মরাটা থাক, কালকে মেডিকেল অফিসার এলে দেখে অনুমতি দেবে। কারণ? বুঝুক না বুঝুক অন্ধকারে ঢিল ছোড়ার মতো ভূতেশ বলে, কি করব মশাই, এরকম কত সুইসাইড কেস কিংবা এই ধরনের যুবতী মেয়ে কোনো গোলমাল করে ফেললো, মেয়েটাতে গিয়ে হয়তো ফসকে গেল যান, তখন অপর পক্ষ থেকে হয়তো প্রশ্ন আসে, তা এটাও সেরকম মনে হচ্ছে নাকি? ভূতেশ তাড়াতাড়ি জবাব দেয়, হয়তো নয়, তবে বোঝেনি তো হুকুম আছে, কোন রকম সন্দেহ টন্দেহ হলে আমি তো আর ডাক্তার নই। ফলে কখনো হয়তো পকেটে 5-10 কিছু এসে পড়ে, নয়তো গালাগাল আর শাসানি। কিন্তু ঢিল একবার ছুঁড়ে দিলে যা হোক একটা হবেই। পয়সা এলে ভূতেশ আরো গম্ভীর হয়ে বলে, খামোখা বকালেন, যাই হোক ডোমের পাওনাটা মিটিয়ে দেবেন, না হলে রাত ভোর মরা আটকে রেখে মেডিকেল অফিসারকে খবর দিতে ছোটে সকালে। সিধু ডোম এ সময় তার নিষ্পলক টেরা চোখে ঠাকুরের মার প্যাচ লক্ষ্য করে আর মনে মনে তারিফ করে। কথা চলে। শ্মশানের কুকুরগুলোর মতো উৎসুক নিবিষ্ট চোখে মুখের কষ বিস্ফারিত করে নীরবে হাসে সে। সিধু ফিরে এসে দেখলো তখনও ভূতেশ দাঁড়িয়ে রয়েছে। তার ঠোঁটের কোণে বিড়িটা গেছে নিভে, গায়ের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সে, যেন যাবার জন্য পা বাড়িয়ে কিছু মনে পড়েছে তার। আর মেয়েটা আঁট করে খোঁপা পিটিয়ে পিটিয়ে বেঁধে মুখ টিপে টিপে হাসছে। সিধু ফিরে এসেছে টের পেয়ে পেছন ফিরেই ভূতেশ বলল, আবার বলছি, নিচে সব ঝঞ্ঝাট করিসনি, শ্মশানে মেয়ে মানুষ নিয়ে কেউ থাকে না। এর আগে যে মেয়েটাকে এনেছিলি দেখলি তো, সেবারের মরকে ছুঁড়ি পালিয়ে গেল। মরা ঠেঙাচ্ছিস মরা ঠেঙা, ওসব রমজানি কেন? সিধু সবেমাত্র তাঁরের ভার নিয়ে প্রথম চুমুকটা দিয়েছিল। হঠাৎ সেই পুরনো স্মৃতিটা ঠাকুর উস্কে দিতেই ভাঁড়টা নামিয়ে নিল সে মুখ থেকে। তার টেরা চোখের ভাব বোঝা দেয়। মনে হলো যেন জবাব দিতে গিয়ে অসহায় বোধ করছে সে।
পর মুহূর্তেই আর একটা চোখের তারা কোথায় যেন অদৃশ্য হয়ে শুধু সাদা ক্ষেত্রটি চকচকিয়ে উঠল। মুখ জোড়া মুচড়ে দিয়ে চিবিয়ে বলল সে, তুমি কি ঠাউর তোমার মতো হতে বলছো আমাকে? তা হবে নয়, একটা পালিয়েছে, এই তো ধরে নিয়ে এসেছি আর একটাকে। কটা পালাবে? যত পালাবে তত আনবো। হ্যাঁ, তোর জন্য মেয়ে মানুষ হত্যে দিয়ে পড়ে আছে। ঠাউর, ভাত চড়ালে কাকের অভাব হয় না। মেলা বকিসনি, ভাত তোর ঘরে হাঁড়ি ভর্তি না, বলে তারই দাম জোগাতে পারিস নে, ভাত ছড়িয়ে কাক ডাকবি। কথাটা নির্মম সত্য, এবং তার নিয়ে আসা মেয়ে মানুষের সামনেই ভূতেশ ব্যঙ্গ করে সে কথা বলে তার বুকে অসহ্য জ্বলুনি ধরিয়ে দিল। কয়েক ঢোক তাড়ি গিলে সে হঠাৎ বলল, বউ নিয়ে তো কখনো ঘর করলে না ঠাউর, এসবের আদর তুম নেই সমঝেগা। চকিতে ভূতেশ ফিরে দাঁড়ালো। কাঁটার মতো জ্বলে উঠল তার কটা চোখ। পোড়া কাঠের ধারে ধারে যেন লুকানো অঙ্গার আচমকা হাওয়ায় গনগনে হয়ে দেখা দিল। বলল, ও নিয়ে আমি ঘর করিনি, তুই করেছিস না, লাডি ডোম। সিঁদুর গলা একটু ঠান্ডা হয়ে এলো। তা বেলাডি বেলাডি যতই বলো, ওকে কি ঘর করা বলে? এমন অপসরীর মতো বউ, কন্দর্পকান্তি ছেলে তুমি ত্যাগ দিয়ে রাখলে। পান তোমার অমন পাষাণ বলেই না আমাকেও তাই বলছো? আমি পাষাণ আর তোরা সব কাদার মতো নরম। ভূতেশ তার লম্বা লম্বা দাঁত দিয়ে যেন ভেঙচে উঠল। পোড়া বিড়িটা ধরালো আবার। বটগাছের ঝুপসি ঝাড়ের ফাঁক দিয়ে নামে অন্ধকার। পাখা ঝাপটানোর শব্দ শোনা যায় শকুনের। চিতার কাঠ পোড়া চরবর শব্দে মনে হয় উটকে ফটাস ফাটছে। ওদিকের খেয়াঘাটে নৌকা বুঝি ভিড়ল। এলোমেলো গলা স্বরও শোনা যায় দু একটা। অনেক অদৃশ্য মানুষের নিঃশ্বাসের মতো হাওয়ায় সরসরিয়ে ওঠে বটপাতা। মেয়েটা একটা লম্ফ জ্বালিয়ে ভূতের সিঁদুর মাঝখানে বসিয়ে দিয়ে গেল। গায়ে তার একটা দামি জামা। এ পরিবেশের মধ্যে যেন কাদায় আধ ঢাকা সোনার চকচকানি। শাড়িটাও নিতান্ত অল্প দামি নয়, আর তার যৌবন ভরা বলিষ্ঠ শরীরে আনাড়িভাবে পরনে শাড়িতে তাকে মহাভৈরবী নয়, ইন্দ্রাণীর রূপ দিয়েছে। মৃতদের দৌলতে অমন দু একখানা জামা আর শাড়ি সিঁদুরমের বেড়ার মাকড়সার ঝুলের মধ্যে গোঁজা আছে। মেয়েটির কালো কালো টানা চোখের রহস্য বঙ্কিম হাসি লেগেই আছে, শুধু মুখে কোনো কথা নেই। বিড়িটা ফেলে দিয়ে হঠাৎ ভূতেশ বলল, এক পত্র দে দিনি তোর ওই ভানের মাল। শান্ত আর গম্ভীর গলায় বলতে বলতে সে বসল। সিধুর কাছে এসব নতুন নয়, সেজন্য একটা আলাদা ছোট হাঁড়ি বাড়িয়ে দিল ঠাকুরের দিকে। নিজের এঁটো সে কখনো দেয় না তাকে, কিন্তু ঠাকুর এমন ভাঁড়ির বান নিয়ে বসে খুব কচিত, যখন এ দুনিয়ার ওপর বিরক্তির সীমা থাকে না। নেশার ঘোরে সারা দুনিয়ার, বিশেষ করে মেয়ে মানুষের পিণ্ডি সাধ্য করার জন্য প্রাণ তার জ্বলতে থাকে। পাত্রটি প্রায় নিঃশেষ করার পরে ভূতেশের গম্ভীর আর বিদ্রুপ করা গলা শোনা যায়। অপসরীর মতো বউ আর গন্ধর্পের মতো ছেলে আমি ত্যাগ দিয়েছি? আমি পাষাণ? তুই বেটা কানা, আমার দিকে একবার তাকিয়ে ত্যাগ দিনি? ব্যাপারটা না বুঝে সিধু তার ড্যাবা টেরা চোখ তুলে ধরল ভূতেশের দিকে। মেয়েটিও তাকালো। ঠোঁটের কোণের হাসিটুকু তার ঝরবো ঝরবো করছে। চোখের কোণ কুচকে ভূতেশ বলল, আমার কখনো অপসরীর মতো বউ হয় না কন্দর্পের মতো ছেলে হতে পারে? হ্যাঁ, বিয়ের রাতে তোদের অপসরীর বউ ভয় পেয়ে বলেছিল, মা গো, যেন পোড়া কাঠ। আমি হলাম পোড়া কাঠ,
আমার সঙ্গে কেউ ঘর করতে পারে? কিন্তু তখনও নিজের মুখটা ভালো করে কোনোদিন দেখিনি, তাই রাগে ঘেন্নায় মাথায় রক্ত চিনচিনিয়ে উঠল। ফুলশয্যার রাতে পায়ে জুতো খুলে বেদরক ঠ্যাঙালাম নতুন বউকে। আহা, দুধে আলতা সে রং, আমার বুক জ্বালানো সে হাসি ফেটে বেরোল, রক্ত আর চোখের জল। পরদিন শ্বশুর বাড়ির লোকজন এসে নিয়ে চলে গেল মেয়েকে। একে হাবাতে বামুন ঘরের আকার ছেলে, তাই এই কুৎসিত চেহারা। আর নামটাও আমার কি চমৎকার বললেনি। কিন্তু ঘরের লোক অব্দি বললে দোষ আমারই। মাস কয়েক পরে শ্বশুর বাড়ি থেকে ডাক এলো, জামাইয়ের ডাক। বুঝলি, গেলাম। অপসরী বউয়ের বোন সব উর্বশী শালীরা পালিয়ে গেল আমাকে দেখে। শাশুড়ি এলো না দেখা করতে, বউ এলো। তার কার্তিকের মতো সুন্দর জামাইবাবুর গা ঘেঁষে ভয় ভয়। ভাইরা আমার সঙ্গে কথা বলল না। রাতে শুতে গেলাম। মনের কথা আর তো কি বলবো কি, সে জীবনে একবারই হয়েছিল সে অবস্থা। কিন্তু সারা রাত বউ এলো না। পরদিন দেখলাম বউ তার জামাইবাবুর সঙ্গে হেসে জমিয়ে কথা বলছে। আবার রাত হলো, শুতে গেলাম। অনেক রাতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ চুরির শব্দে জেগে দেখি অন্ধকার। পাশে হাত দিয়ে দেখলাম বিছানা ফাঁকা। উঠে বারান্দার জানলার কাছে গিয়ে দেখি তাদের অপসরী বউ ভগ্নিপতির বুকে মুখ গুজে বলছে, ওই রাক্ষসটার কাছে যদি আমাকে তোমরা পাঠাও, গলায় দড়ি দেবো আমি। বলতে বলতে ক্ষিপ্ত চিতাবাঘের মতো জ্বলে উঠল ভূতেশের কটা চোখ। কান দুটো নড়ে উঠল, মাথার শিরে টান পড়ে। অশ্ব নাসানন্দে উঠল ফুলে ফুলে। দাঁতে দাঁত পিষে বলল, যদি সত্যি রাক্ষস হতুম তাহলে খাড় মোটকে রক্ত খেতুম আমি মাইরি। মাইরি বলছি। রাক্ষস হলে এই মেয়ে মানুষগুলোকে। বাকরুদ্ধ হলো তার। চালার দরজায় ঠায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটার উপর চোখ পড়ে। ভয়, বিস্ময়, বেদনায় সে কালো চোখ বিচিত্র হয়ে উঠেছে। এক মুহূর্ত তাকিয়ে থেকে ভূতেশ আচমকা তারি শূন্য হাঁড়িটা বটতলায় ছুঁড়ে দিয়ে ছাই গাদায় গিয়ে দাঁড়ালো গায়ের দিকে মুখ করে। শুধু টেরা চোখের ভাষা বোঝা দায়। সে চোখে বিস্ময় না বেদনা বোঝা গেল না। সে আস্তে আস্তে উঠে ভূতেশের কাছে গিয়ে দাঁড়ালো। শ্মশানের বটতলার আলো আধারিতে মানুষ চেনা যায় না। মনে হয় দুটো কালো কালো প্রেত মূর্তি কারানো ছাই গাদায় দাঁড়িয়ে গ্রামের দিকে তাকিয়ে মতলব ভাঁজছে, যেন প্রতীক্ষা করছে নতুন সব আসবার। তাদের পাশে এসে কুকুরগুলোও জুলু জুলু চোখে তাকিয়ে থাকে গ্রামের দিকে। পাশ দিয়ে খেয়াঘাটের পথ। যাত্রীরা সে মূর্তি দেখে ভয় পিছিয়ে যায়। বলা বলি করে, শালা ভূত দুটো এবার কাকে টানবে তাই দেখছে। হঠাৎ ভূতেশ বলল, কিরে, লোহার না ইটের মরা পুড়ছে, যে এখনো শেষ হলো না? সে কথা বোধহয় ভাবছিল না সিধু। আচমকা একটা নিঃশ্বাস ফেলে চিতার কাছে চলে গেল। যাওয়ার সময় নিচের হাঁড়িটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলে গেল, নে, দু চুমুক দিয়ে নে। মেয়েটা তাকিয়ে দেখল, কিন্তু চুমুক দিল না। মাটিতে পোঁতা একটা শিশু তাজা মৃতদেহ মুখে নিয়ে একটা শেয়াল গঙ্গার ধারে চলে যাচ্ছে। কুকুরগুলো নজরে পড়তেই অন্ধকারে হাওয়ার বেগে ছুটে গেল সেদিকে। এক গাদা থুতু ফেলে কটূক্তি করে উঠল ভূতেশ। ভালো করে পুঁতেও দেয়নি, খাস শালারা পেট ভরে। মরা পোড়ানো শেষ হলো। ভূতেশ এগিয়ে এলো সামনে। মরাওয়ালা দলের একজন ভূতেশের হাতে একটা টাকা দিল। এই দিলেন?
রুষ্ট গলায় জিজ্ঞেস করলো ভূতেশ। লোকটা বলল, ওই নিয়ে নিন দাদা, আর বেশি নেই, বলে সিধুর দিকে একটা আধুলি বাড়িয়ে দিল। সিধু টেরা চোখে নির্মম শ্লেষ বলল, ওই প্রকাণ্ড মরাটা পুরোতে মাত্র 8 আনা। 12 আনার তো বাবু তারই খরচা হয়ে গেল। আমরা কি তোমার তারির খরচা জোগাতে এসেছি? লোকটা বলল। সিধু হাত উল্টে বলল, তাছাড়া আর খায় কি বাবু? ও পয়সা আপনি মায়ের মন্দিরে গিয়ে দিয়ে দেন গে, জোর তো কিছু নেই। মনে মনে বলল, মরার গায়ে জামাটা দিলেও না হয় কথা ছিল। লোকগুলো এক বিচিত্র ভয় ঘেন্না মেশানো চোখে শ্মশানের মানুষ দুটোকে একবার দেখে একটা টাকা ছুঁড়ে দিল সিধুর দিকে। সিধু টাকাটা উঠিয়ে বলল, জন্মালে তাই মাগি, আর মোলে এ ডোম বেটা, এ 2 হাত ছাড়া তো চলে না বাবু। বলে সে চিতা সাফ করতে লেগে গেল। চিৎকার করে চালার দিকে মুখ করে ডাকলো, আরে হই, কি নাম তোর? এগিয়ে আয় মাগি। মেয়েটা এগিয়ে এলো গাছ কোমর বেঁধে। শ্মশানের মাঝে এক বেখাপ্পা জীব, গাছ কোমর বেঁধে শাড়ির রেখায় যার উছলানো যৌবন চলতে ফিরতে গায়ে ঝাপটা দেয়। মুখ টিপে কটা চোখ খটাস দৃষ্টি নিয়ে ভূতেশ দাঁড়িয়ে রইল। ওদের কাজকর্ম সারা হলে সিধু এসে বলল, দেহদিনী দাউর, বিড়ি একটা এবারে। কেন দাঁড়িতে হলো না? সিধু তারি মত্ত লাল চোখ হাসিতে বুঝে এল। তোমার অমন বাবার পেশাদ পোড়া বিড়ি, 2টো টান দিলে শরীরে জাম একটু ছাড়ত। অর্থাৎ ভূতেশের বিড়ির মধ্যে সুখা তামাক নেই, আছে গাঁজা ভরা। সিধু তাকে বাবার পেশাদি বলে। ভূতেশ মুখ ভেঙচে বলল, মায়েরই আর কি। তারপর কি মনে করে একটা বিড়ি ছুঁড়ে দিল সিধুর দিকে। সিধু বিড়িটা মেয়েটার দিকে ছুঁড়ে দিয়ে বলল, জায়গাটা থেকে ধরিয়ে নিয়ে আয় তো। মেয়েটা ভ্রু টেনে ঠোঁট টিপে হেসে বলল, মাগো, এর মধ্যে গাঁজা পোড়া রয়েছে যে। সিধু টেরা চোখ বাঁকিয়ে বলল, তা নয়তো কি বিষ রয়েছে? বিড়ি গাঁজা ফুঁকতে পারবি নে, পারবি নে দাড়ি টানতে, তবে কি পুরা মরা খেয়ে থাকবি? মেয়েটা খিলখিল করে হেসে উঠল। অমনি ভূতেশ মুখটা বিকৃতি করে ফিরিয়ে নিল অন্যদিকে। তারপর আবার জিজ্ঞেস করলো, তাহলে মেয়ে মানুষ নিয়ে রেলা করবি এখানে? কি একটা জবাব দিতে গিয়ে হঠাৎ থেমে সামনে এসে সিধু নেশামত্ত চোখ দুটো যতটা সম্ভব বড় করে জিজ্ঞেস করলো, তাহলে ঠাউর, লোকে যে বলে সে কন্দর্প কান্তি ছেলেটা তোমারই? তোমার মাথা স্টুপিড। থমকে উঠল ভূতেশ। মেয়েটা তখন জ্বলন্ত অঙ্গারের গায়ে বিড়িটা ঠেকিয়ে ফুঁ দিচ্ছে। সেদিকে একবার দেখে ভূতেশ ফিরে বলল, বেটার ছেলে শিক্ষা হয়নি, দাঁড়া, আসুক ফাগুন চৈত, লাগুক মরকটা, কে ঠেকায় তোর মেয়ে মানুষকে একবার দেখবো। মরক লাগবে এটাও যেমন তার কাছে নিশ্চিত, মেয়েটাও পালাবে সেটাও তেমনি নির্ভুল। সামনে শহরের ধারে জেলে পাড়াতেই হাফ গেরস্ত শৈলী জেলেনির বাড়িতে তার ঘর। পথটুকু এক লাফে পেরুতে পারলেই যেন ভালো হতো, এত তাড়াতাড়ি লম্বা লম্বা পা ফেলে এগুলো ভূতেশ। মনটা তার ওলট পালট হয়ে গেছে। সিধুর উপর রাগ না নিজের উপর বিতৃষ্ণা তা সে নিজেই বুঝল না। খানিকটা এগুতেই বুড়ো হরেন কৈবর্তের এক যে কাশির শব্দ তার কানে এল। শৈলীর ভাসু কাশে বুড়ো সারা রাতি। মনে হতেই ভূতেশ খিঁচিয়ে উঠল। শালা বুড়ো মরলেও 2টো পয়সা আসতো পকেটে। আর বস্তির ভেতরে যেসব মেয়ে পুরুষেরা ঝগড়া লাগিয়েছে তাদের মৃত্যুতে অতগুলো পয়সা পাওয়া দুরাশা ভেবে বোধহয় বলল,
কবে আপদগুলোর নাম উঠবে খাতায় কে জানে। কে একজন চেঁচিয়ে উঠল ভূতেশকে লক্ষ্য করে। কোত্থেকে খুড়ো? দক্ষিণ দূর থেকে। দেখতে দেখতে বাড়ির অন্ধকার গলিটাতে ঢুকে পড়ল সে। দিন যায়, ভূতেশ সেই সকাল থেকে দুপুর অবধি ঝাড়ুদার মেথডের পিছনে পেছনে ছুটে বেড়ায়। কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো গালাগাল শোনে, কিংবা তাকে মধ্যস্থ করেই কেউ হয়তো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কমিশনের আত্মসাৎ করে, কেননা সে মিউনিসিপ্যালিটির লোক তো। আবার এসব লোকেরাই যখন শ্মশানে শব নিয়ে যায়, তখন শত পরিচিত হলেও ভূতেশ তার কটা চোখ কুঁচকে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, নাম কি? বয়স কত? বাপের নাম? ঠিকানা? যেন এখানকার জমিদারিটা তারই, এদিক ওদিক হলে রেহাই নেই। শীতকাল, শ্মশানের বটগাছটার পাতা ঝরে যায়, ন্যাড়া হয়ে যায় একেবারে। বেশিরভাগ সময় শ্মশান ফাঁকাই থাকে এখন। এ সময়টা মানুষ মরে একটু কম, তবে এটা চটকল শহর, মানুষের ঠাসাঠাসি। গড়ে অন্যান্য জায়গা থেকে অবশ্য মৃত্যুর হারটা এখানে বেশি, তবু ভূতেশকে আজ সিধুর বটতলাতেই বেশি দেখা যায়। হ্যাঁ, তার বদ্ধ জমাট প্রাণের কোঠায় যেন হাওয়া বইছে। সিধু খুব আড়ালে গিয়ে মাথা নাড়ে আর মনে মনে বলে, আরে পোড়া কপাল। কিন্তু এক অবিচ্ছেদ্য বন্ধুত্ব গড়ে উঠেছে ভূতেশ আর সিধুতে, যেন একটা নূতন সংসার গড়েছে তারা এখানে। হিংসা দেশ তো দূরের কথা, তাদের ফাঁকা জীবন যেন পুষ্ট হয়ে উঠেছে। ভূতেশ শুধু অবাক নয়, তার সারা গায়ের মধ্যে এক অপূর্ব শিহরণ জেগে ওঠে থেকে থেকে, আর নিজের ছাইবর্ণ ধূসর রুক্ষ শরীরটাকে দেখে আঁতিপাতি করে। প্রথম দিনের সে কথা, একে গাঁজা ভরা বিড়ি, তার উপরে সিধু আর সে ভাঁড়ের পর ভাঁড় শেষ করে শুধু বুঁদ নয়, একেবারে অচেতন হয়ে পড়েছিল। আর ওই মেয়ে গঙ্গার জলে ছিটা দিয়েছিল চোখে মুখে, আঁচল দিয়ে মুছিয়ে দু হাতে সপাটে ধরে টেনে তুলে নিয়ে গেছিল ছাইগাদা থেকে। অচেতন শরীরের চেতন ফিরেই আসেনি। বিড়বিড় করে বারবার বলেছিল, আমি যে পোড়া কাঠ, ছেড়ে দাও, ফেলে দাও। সে মেয়ে হেসেছিল। সে হাসির নাম জানে না ভূতেশ। মনে হয়েছিল মাতাল। জীবনে মাতলামি স্বাদ সে জানত না। তবু ভূতেশ মাঝে মাঝে বলে ওঠে, শ্মশানের মধ্যে মেয়ে মানুষ নিয়ে দেলান ছাড় বাপু, ও তো কাটলো বলে। তারপর তার কটা চোখ দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলে সিধুকে। ওকে জিজ্ঞেস করে দেখ না। মেয়েটা ভুরু বাঁকিয়ে নীরবে হাসে, কখনো বা কপট গাম্ভীর্যে বলে, তা বাপু, নাম হলে কি আসে তোমাদের এখানে? সিধু হাসে। ভূতেশের কটা চোখের কোচকানিতে অবিশ্বাস্য হাসি ওঠে চকচকিয়ে। তারপর তারা তিনজনে বসে অদ্ভুত গল্প জুড়ে দেয়। কোনোদিন মরা পড়ে, কোনোদিন পড়ে না। শ্মশানের কুকুরগুলো তাদের ঘিরে শুয়ে বসে থাকে। মেয়েটি কখনো তাদের চা করে দেয়, বিড়ি ধরিয়ে দেয়, মাটির গিলাসে ঢেলে দেয় তাড়ি, নিজেও কোনো সময় গেলে দু এক ঢোক। তারপর প্রাণের আবেগে তিনজনেই তারা খানিকটা সতেজ হয়ে ওঠে। ভূতেশ বলে, এক এক সময় মনে হয় সারা দুনিয়াটাকেই খাতায় তুলে ছেড়ে দিই। অর্থাৎ তার মৃত্যু রেজিস্ট্রির খাতায়। সিধু বলে, খাতায় তুলে কি হবে ঠাকুর, দিতে হয় চিতায় তুলে দেও, কাজ হবে। মেয়েটি অভিমান করে বলে, শ্মশানে মশানে থেকে তোমাদের খালি এক কথা, পুরুতেই শিখেছ খালি। আমাকে পুরুবার জন্যেই বুঝি হাঁ করে আছো তোমরা? চিতা ধুয়ে তবে গঙ্গা জলের ছিটা দাও কেন? জবাবে তারা দুজনে চুপ করে থাকে। খানিকক্ষণ পরে ভূতেশ বলে, শুনলি কথা, দেখবি ও ঠিক কেটে পড়বে। কোনো কোনো দিন সন্ধ্যার পরে দেখা যায় পুরনো ছাইয়ের ঢিপিটায় ভূতেশ সিধু অস্পষ্ট ছায়া নিয়ে দুটো প্রেতের মতো গাঁয়ের দিকে কিংবা গঙ্গার দিকে তাকিয়ে থাকে। আজকাল তাদের দুই মূর্তির মাঝখানে মাঝে মাঝে আর একটা মূর্তি দেখা যায়, নারী মূর্তি।
অন্ধকারে সে দেহের রেখায় রেখায় কি যে প্রাণ ভোলানো বাহার। দুই পুরুষের দিকে বারেক তাকিয়ে সে মেয়ে তাদের পায়ের কাছে বসে গুনগুনিয়ে গান গায়। মাগো জন্ম দিলিয়ে সংসারে মেয়ে করে, তখন তো বললি না গো আবাগি আমি অবলা। আজ যাতই কেন কাঁদিস না মা, তবু পাঞ্জারে চাই তার গলাতে পরাবো আমি মালা। নয়তো সাপের মতো দুলে দুলে মোহিনী হেসে গায়, মুখের ছায়া জলের তলে মনের ছায়া দেখিতে না হয়। আমার মনের ছায়া তোমার চোখেতে, হায় পোড়া মন। এত ঢাকি এত চাপি সভ্য অঙ্গ উদাস করে, তবু ঘুমটা ঢাকা পড়ে না মোর মনেতে। গঙ্গার বুক থেকে হাওয়া উঠে সে গান ভেসে যায় পথ পেরিয়ে, মাঠ পেরিয়ে, জেলে পাড়ায়। হাওয়ার গায়ে সে সুর শুনে গাঁয়ের লোকেরা বলে শ্মশানে বটগাছের শকুন বাচ্চা বিনিয়ে বিনিয়ে কাঁদছে। সিধু হয়তো তাড়ি আনার নাম করে চলে যায়, অনেকক্ষণ ধরে আর আসে না। তারা দুজনে এসে হয়তো দেখে সিধু ঘরে, না হয় বাঁধানো ঘাটে শুয়ে ঘুমিয়ে পড়েছে। কোনো সময় ভূতেশ হয়তো খুব রেগে এসে মেয়েটির কাছেই সিধুর নামে অভিযোগ করে। এই, একেই বলে মেয়ে মানুষ নিয়ে শ্মশানে রেলা চলে না। বললাম রাস্কেল স্টুপিড ড্যাম ডোমবেটাকে যে দুটো গরু মরে গেছে অকালির গোয়ালে, ভাগাড়ে কেন যাবে? তুই নিয়ে এসে ছাড়া, চামড়াটার দাম পাবি। কথার কথা বলছি, শকুনিগুলোরও পেট ভরবে, পড়ে তো থাকবে হাড়টা। তাও দেখি কতগুলো ছোঁড়া আবার হাড় কুড়িয়ে বেড়ায়। কোথায় কোন ফ্যাক্টরিতে নাকি 2 পয়সা সে বিক্রি করে, লোকসানটা কোথায় বলতে পারো? মেয়েটি হেসে জবাব দেয়, এসব তোমরাই ভালো বোঝো ঠাকুর বাবু। চেলা তোমার সারাদিন তো তারি খেয়েই পড়ে আছে, শ্মশান তো আগলাচ্ছি আমি আর ওই কুকুরগুলো। কখনো কখনো সিধুর মনে হয় আর যাই হোক বামুনের ছেলে হয়ে ঠাকুর, তা বলে ডোমের ছোঁয়াও খাবে, কিন্তু বলতে ভরসা পায় না। তাই কায়দা করে বলে, জানলে ঠাকুর, আজ তোমার ইঞ্জিন সাহেবকে দেখলাম। ইঞ্জিন সাহেবটাকে? তোমার দাদা গো, বড় হালদার। বেটার ছেলে, ইঞ্জিন সাহেব বলছিস কিরে? বল ইঞ্জিনিয়ার। ওই হলো। একটু থেমে টেরা চোখে পিটপিট করে বলে, দাদা তোমার অত বড় মানুষ, আর তুমি বামুনের ছেলে হয়ে। অনেক বড় রে, অনেক বড়। মলে পরে এ শর্মার কাছে এসেই আমার লায়েক ভাইপোকে তার বাপ ঠাকুরদার নাম বলতে হবে। কি বললে? তবে হ্যাঁ, কথায় বলে কেলে বামুন, কটা শুদ্ধুর, বেঁটে মুসলমান, এ 3 ঘুঘুই সমান। আমি তো পোড়া কাঠ। কিন্তু সিধু তার আগের কথাটা রেস্ট নেই বলে, কি বললে? তোমার ভাইপোকে তার বাপ ঠাকুরদার নাম তোমাকে বলতে হবে? হবে বই কি? ভাইপোর ঠাকুরদা মানে তোমার বাপ তো। ভূতেশ ঠোঁট বেঁকিয়ে বলে, হলোই বা, বাপ বলে তো খাতির নেই। আমি তো ডেথ মানে মৃত্যু রেজিস্টার। খানিকক্ষণ চুপ করে থেকে সিধুটা টেরা চোখ তুলে বলে, আচ্ছা বলো তো ঠাকুর, তুমি মরে গেলে ওই খাতায় তোমার নামটা লিখবে কে? জবাব দিতে গিয়ে থমকে থাকে কিছুক্ষণ ভূতেশ সিধুর চোখের দিকে তাকিয়ে। হঠাৎ মুখে কোনো কথা জোগায় না তার। তারপর লোম ওঠা ভ্রু তুলে বলে, আর তুই মরে গেলে তোকে পোড়াবে কে বল দিনি? সিধুর টেরা চোখও হঠাৎ অপ্রতিভ হয়ে পিটপিট করতে থাকে। এক মুহূর্তে দুজনেই তারা তাকিয়ে থাকে দুজনের দিকে। তারপরেই মেয়েটি শুদ্ধ তিনজনেই তারা শ্মশান চমকে হাসিতে ফেটে পড়ে। কিন্তু মেয়েটি আচমকা হাসি থামিয়ে বলে ওঠে ভ্রু বেঁকিয়ে, তোমাদের খালি এক কথা, মরা মরা আর মরা। সিধু বলে, তা মরা নিয়েই তো আমাদের কারবার, চেন তো পাবো কোত্থেকে?
এক বিচিত্র অভিমান ক্ষুব্ধ গলায় মেয়েটি বলে, দেখতে পাও না বুঝি জ্যান্তটাকে? বলে চকিতে সিধু আর ভূতেশের দিকে চোখের দৃষ্টিতে মর্মাঘাতী নালিশ জানিয়ে চলে যায়। সিধু বলে, এই ছেড়েছে, কি হলো রে? ভূতেশ বলে বিড়বিড় করে, শালা শ্মশানে মেয়ে মানুষ, দেখিস ও ঠিক কেটে পড়বে। শীত যায় বসন্ত আসে, বোল ধরে আম গাছে, ন্যাড়া বটগাছটায় গজায় পাতা, ফাল্গুনের হাওয়ায় উদাস করে প্রাণ, গুটি দেখা দেয় গায়ে গায়ে, বসন্তের গুটি। ভূতেশ রিপোর্ট দেয় পাড়াঘরের রোগের, আবার শ্মশানে এসে খাতায় মৃতের নাম পরিচয় লিপিবদ্ধ করে। ঝিম ধরা শ্মশান থেকে থেকে আস্তে আস্তে আড়মোড়া ভাঙে, কুকুরগুলো ঝিমুনি আরো বাড়ে, নেশায় যেন ভূত, কেঁদো হয় আরো বেশি। বটের শক্ত ডালে শকুনি গৃহিণী চক্ষু ঘষে ঘষে করে শক্ত, সাপের মতো চোখ নিয়ে গ্রাম জনপদের দিকে তাকিয়ে খাবার খোঁজে। কিন্তু বসন্তের ফানাটা অল্পে স্বল্পে কেটে গেলেও চৈত্রের শেষে ভূতেশের কথাকে বেদবাক্যি করেই যেন কলেরার মড়ক নেমে এলো সারা চাকলা জুড়ে। ইস, কি দুরন্ত তার বিস্তৃতির বেগ! রোগ ছড়িয়ে পড়ল যেন হাওয়ার দমকে দমকে। আর এই ফাঁকা গ্রাম নয়, শিল্পাঞ্চল, চটকল শহর, সারি বীজের মতো ঘন বস্তি ও বাড়ির ভিড়, তার চেয়েও বেশি ভিড় মানুষের, সরু সুরঙ্গের মধ্যে অগণিত পিঁপড়ের মতো। ওলাইচণ্ডী রক্ষেকালীর পুজো শুরু হলো পাড়ায় পাড়ায় অষ্টপ্রহর নাম কীর্তন। হিমশিম খেয়ে যাচ্ছে সারা এলাকার অল্প কটা ডাক্তার, হেঁপে উঠছে পকেটেও, রোজগারের মরশুম এটা। ভূতেশ তার খাতায় নতুন পাতা জোড়ে, পেন্সিল নিয়ে আসে নতুন। সময় নেই, কেবলই মৃত্যু মৃত্যু মৃত্যু, সব সব সব। চিৎকার, আর্তনাদ, কান্না, কান্না ভয়ের, আতঙ্কের, নিজের প্রাণের। ভূতেশ বলল সিধুকে তার কটা খটাস চোখ তুলে, শালা শুরু হয়েছে, দে তো তোর 17 ইঞ্চিটা 4 পাট করে পেতে, একটু জমিয়ে বসি। সিধুও ক্লান্ত, চিতার আগুনের তাতে তাতে কালো হয়ে উঠেছে সে, বেড়ে যাচ্ছে তাড়ি খাওয়া। মরার যেন পাহাড় জমে উঠেছে শ্মশানে। সিধু মাঝে মাঝে খিস্তি খেউর করে উঠছে। কে পোড়াবে অত মরা? টান মেরে পেড়েলেও গঙ্গায়, ভালো গতি হবে। তারপর মনে মনে ফিস করেছে, শালা কাঠ কোথা, মানুষদের মানুষ পোড়াতে হবে। বিড়িতে গাঁজা পড়ার সময় নেই ভূতেশের, হাত চলছে তো চলছেই। নির্লিপ্ত নির্বিকার চিত্রগুপ্ত, শোকে কেউ ফুঁপিয়ে কেঁদে উঠলে ঘ্যাঁক করে ধমকে ওঠে সে। ওসব ন্যাকামো রাখো, নাম বলো, বাপের নাম, বয়স, রোগ। একজন যায় আর একজন, আরো আরো, এক কথা, এক প্রশ্ন। নাম, বাপের নাম, বয়স, রোগ, বলে যাও, বলে যাও। কুকুরগুলো মারলেও নড়ে না, শেয়ালগুলো দিনের বেলাতেই এদিক ওদিক করে বেরিয়ে আসছে ঝোপঝাড় থেকে। গঙ্গার ধারে ধারে শকুনের ভিড়, হাওয়ায় ভাসে যেন কোনো অশরীরীর প্রেতিনীর একটানা কান্নার ঢেউ। এখন পোড়ানো মানে আধ পোড়ানো, আধ পোড়ানো মানে চিতায় একবার শোয়ানো, কিংবা একই চিতায় কয়েকটা শব। কাঠ নেই, ছোট ছোট চিতা। সিধু মটমট করে মৃতের হাত পা ভেঙে কোনো রকমে ঢুকিয়ে দিচ্ছে চিতার মধ্যে। কেউ বারণ করলে চেঁচিয়ে উঠছে, তবে পুরাও এসে তুমি, দেখি তোমার তাগত, দেবে তো আটা নাকি চারানা। হ্যাঁ, ক্রমাগত রেট কমে আসছে, কি ভূতেশের কি সিধুর। মেয়েটি মাঝে মাঝে যোগান দিচ্ছে ভূতের সিধুর চা, একে তাড়ি, ওকে পুড়ে দিচ্ছে বিড়িতে গাঁজাতে। কিন্তু বাকরুদ্ধ হয়েছে মেয়েটার, দম আটকে আসছে বুকের, আর তো সে পারে না। মরা মরা মরা, কেবলই মরা। আর ওই ভূতেশ ঠাকুর আর সিধু,
সেই হাসি মস্করাই বুঝি সত্যি, যে ওরা চিত্রগুপ্ত আর যম, শুধু ওরাই জীবিত, নির্লিপ্ত, নির্বিকার। কখনো ভূতেশ, কখনো সিধুর চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। শ্মশানের ধোঁয়ায় ধোঁয়াচ্ছন্ন তার মুখ, বাঁধা নেই বিনুনি, আঁচল গড়িয়ে লতিয়ে দেওয়া বুকে সাপের মতো। ভূতেশ ও সিধু চোখাচোখি করে আর তাকায় মেয়েটার দিকে। তারপর ভূতেশ বলে, দেখছিস একবারও চোখ মুখ? ওরে কেলে বামুন, ওরা কাঠ হলেও চিত্রগুপ্তের বেদ বাক্যি, ও কাটলো বলে। সিধুর গলা জড়িয়ে আসে। ঢুলু ঢুলু টেরা চোখে তাকিয়ে বলে, এটা কাটবে, আবার আসবে। ড্যাম টোম কোথাকার! ঘোড়ার মতো লম্বা নাকের ভিতর থেকে ফ্যাঁস ফ্যাঁস করে শব্দ করে ভূতেশ। হঠাৎ গলার স্বরটা তার মোটা ও চাপ হয়ে আসে। আবার যদি এসব ফিকির করিস, তবে তোর নামে আমি খাতায় উঠিয়ে ছাড়বো। অসীম ক্লান্তির সঙ্গে সিধু বলে, ঠাকুর, দুনিয়াটা তো প্রায় খাতায় তুলে ফেললে। যা বলেছিস সিদে, চিত্রগুপ্তের খাতাটা বড় সস্তা হয়ে গেছে। বলে বিড়ি ধরাইছে। এক একটা দিন কাটে না, যেন মাস কাটে, কিংবা বুঝি বছর। হঠাৎ আকাশে মেঘ করে আসে। গুম গুম শব্দ ওঠে মেঘের ডাকে। ঘরে ঘরে ডাক পড়ে, আয় 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 বৃষ্টি আয়, নেমে আয় নেমে আয়। অপলক টেরা চোখে চালা থেকে সিধু এসে দাঁড়ালো ভূতেশের শতরঞ্চির সামনে। ভূতেশ তাকিয়েছিল আকাশের দিকে। একমাত্র সেই জানে প্রাণ ভরে বৃষ্টিকে সেও ডাকছিল কিনা, নাকি ওই শকুনগুলোর মতো ভিজে ওঠা ঠান্ডা শ্যামল পৃথিবীতে অনাহারের গন্ধ শুকছিল আকাশের দিকে মুখ করে। সিধু বলল, ঠাকুর, কেটে পড়েছে ছুরি। হ্যাঁ? চমকে ফিরল ভূতেশ, যেন কথাটা ঠিক হৃদয়ঙ্গম করতে পারেনি। পর মুহূর্তেই রেজিস্ট্রি খাতাটার দিকে চোখ নামিয়ে বিড়বিড় করে বলে, শালা বেদবাক্যি, বেদবাক্যি। গুরুগুরু গর্জনে প্রকম্পিত হয়ে উঠল আকাশ। তবু একটু হাওয়া নেই, বদ্ধ গুমুট। সিধু বলল টেরা চোখ ছোট করে, শ্মশানেও রেহাই নেই। মেয়েটা মরে গেছে গো ঠাকুর, ওলা ওঠায়। বেদ বাক্যি বটে তোমার। মরে গেছে? ওলা উঠায়? ভূতেশের কটা খটাস চোখের চারপাশে মাকড়সার জালের মতো হাজার রেখা ফুটে উঠল। চালার দরজাটার দিকে তাকিয়ে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো সে, এ কখনো আমার বেদবাক্যি নয়, কখনো নয়। সিধু মেয়েটা সব এনে সামনে শুইয়ে দিল। মরা মেয়ের এলানো চুল, নোংরা জামা কাপড়, আর সারা মুখখানি এক অপূর্ব শান্ত সুষমায় ভরা। আধ বোঝা চোখের পাতা দুটো খুলে দিলে বুঝি এখনই এই বিচিত্র লজ্জায় হেসে উঠে বসবে, হয়তো গুনগুনিয়ে উঠবে, মাগো জন্ম দিলিয়ে সংসারে মেয়ে করে। ভূতের সিধু পরস্পর একবার চোখাচোখি করল। দুজনেই তারা বোধহয় কিছু বলতে চায় এ মেয়েটিকে নিয়ে, কিন্তু বলল না। তারপর গম্ভীর মুখে ঠোঁট টিপে মৃত্যু রেজিস্টার কান থেকে পেন্সিল টেনে নামালো। আঙুলের ডগায় জিভে থুতু লাগিয়ে পাটা উল্টে চলল। তারপর থেমে মুখ না তুলে জিজ্ঞেস করলো, ওর নাম কি? সিধু টেরা চোখ ভাসালো না, বলল, কি জানি ঠাকুর, মাগি বলেই তো ডাকতাম। তবে ওর মা ওকে ডাকতো, কি বলে তোমরা গো? সুলোচনা বলে। তার হাতের পেন্সিল কেঁপে উঠল এই প্রথম। তারপর খসখস করে আঁকিয়ে মাকিয়ে নামটা লিখে ভূতেশ ঠায় গঙ্গার দিকে চোখ কুচকে তাকিয়ে বলল, বলেই গেলি ড্যামডোম, সুলোচনা মানে জানিস? সিধু উঠে দাঁড়িয়ে বলল, কি জানি ঠাকুর,
অত মানে বুঝলে কি আর মরা ঠেঙায়? ভূতেশ কয়েকবার খ্যাঁকারি দিয়ে চোখ বুজে বলল, সু মানে সুন্দর, বুঝলি বেটা, আর লোচনা মানে চোখ চার। সিধু বলল মুখ ফিরিয়ে, হবেই বা, তা ওর চোখ দুটো তো। আবার মেঘ ডেকে উঠল। পুঞ্জ পুঞ্জ মেঘে কালো হয়ে উঠেছে আকাশ। পেন্সিল তুলল আবার ভূতেশ। ওর বাপের নাম? জানি না ঠাকুর। বলে শুধু কাঠ কোপাবার কুড়ুলটা তুলে নিল। তবে ওর স্বামীর নাম? কুড়ুলটা কাঁধে তুলে বলল সিধু, মিছিমিছি যদি লেখো তবে আমার নামটা লেখো। ভূতেশের আঙুল অযথা নড়ে উঠল। চোখ বুঝেই বলল, আর যদি সত্যি সত্যি লিখি? এত ন্যাকামো তুমি জানো ঠাকুর? বলতে বলতে সিধু সরে গেল। দূর গঙ্গার জলের দিকে চোখ ফেলে তাকালো ভূতেশ তার খটাস দৃষ্টি দিয়ে। ঠোঁটটা বেঁকিয়ে সে বিড়বিড় করতে লাগলো, লিখবো লিখবো, মিছিমিছিটাই লিখবো চিত্রগুপ্তের খাতায়। কেবল মরা মেয়ের মুখের দিকে তাকালো সে। মনে পড়ল সেই প্রথম দিনের কথা, গঙ্গা জলের ছিটা আর পোড়া কাঠের প্রাণের মাতলামি। সুলোচনা। ঠোঁট নড়ল তার, গলার পেশিগুলি ভিতর থেকে ঠেলে উঠল। ফিসফিস করে উঠল সে, ভূতেশ হালদারের খাতায় সত্য নাম লিখবো। ঘাড় গুঁজে এলোমেলো ভাবে খসখস করে লিখে গেল সে। কি লিখলো সে নিজেই জানে না বোধহয়। সিধু সব ঠিকঠাক করে চিতায় তুলে দিল মেয়েটিকে। তারপর আগুন ধরাতে গিয়ে হঠাৎ থেমে গিয়ে ঘরে জমানো সব জামা কাপড়গুলো এনে চিতার উপর ফেলে দিল আগুনে। আকাশে আকাশে দুরন্ত মেঘের কলরব। হাওয়া উঠেছে, মেঘ ছুটছে, বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন। ঘনিয়ে এসেছে অন্ধকার। হয়তো বৃষ্টি হবে, কিংবা কোথাও বৃষ্টি হচ্ছে। ভেজা মাটির সোঁদা গন্ধ বাতাসে। শকুনগুলো উড়ে উড়ে গাছে গিয়ে আশ্রয় নিচ্ছে। কুকুরগুলি জুলু জুলু চোখে একবার আকাশ, একবার মাটি, একবার চিতাটার দিকে দেখছে। ভূতেশ গিয়ে দাঁড়ালো সেই বটতলায় পুরনো ছাইয়ের গাদায়। সিধুও দাঁড়ালো এসে। আজ আর মাঝখানে তাদের কেউ নেই। কেউ নেই অন্ধকারে বঙ্কিম চোখে আলো ফুটিয়ে শরীরের রেখায় প্রাণ ভোলানো রূপের লহর তুলে গুনগুনিয়ে উঠবার। কেবল অস্পষ্ট ছায়ায় দুটো প্রেত মূর্তির মতো গায়ের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল তারা। অনেকক্ষণ পরে ভূতেশের মোটা গলা শোনা গেল, জানলি সিধে, শ্মশানটা শালা সত্যি শ্মশান হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এই রকম গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় আমি হাজির থাকছি এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।